আজ 28শে জানুয়ারি আমাদের আন্দামান ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজ আমরা বোটে করে যাব নর্থ বে আইল্যান্ড, ওখানে করব সি ওয়াক। তারপর ওখান থেকে যাব রস আইল্যান্ডে। আর এই গা ছমছমে দ্বীপে গিয়ে দেখব ব্রিটিশদের বানানো বিভিন্ন স্থাপত্য, যা আজ অনেকটাই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আর দেখব নীল সমুদ্র। আর ফেরার পথে দেখব সেই ঐতিহাসিক ফ্ল্যাগ পয়েন্ট। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আন্দামান ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে সকালবেলায় তো তৈরি হয়ে গেছি সবাই। আর আজকে যাচ্ছি আমরা রস আইল্যান্ড আর যাব নর্থ বে আইল্যান্ডে। আর সকাল থেকে বেশ গরমও আছে, তবে ওয়েদার খুব সুন্দর। এই যে হাজব্যান্ডও তৈরি হয়ে গেছে, এদিকে রনিও তৈরি হয়ে গেছে। আর আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাব, তারপরে গাড়ি আসলে বেরিয়ে যাব। আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা গাড়িও চলে এসেছে, এখন যাচ্ছি। আর যদিও আমরা এখন 10 মিনিট লেটে চলছি, তো চলুন তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই। এই সেই ঐতিহাসিক কুখ্যাত সেলুলার জেল, যা গতকাল আমরা দেখেছি। আজ আমাদের গন্তব্য রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। সেলুলার জেলের পাশ দিয়েই চলে এলাম ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের জেটিতে। আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি আর রস আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা চলে এসেছি রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। এখান থেকে নাম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর যেগুলো ফর্মালিটিসগুলো আছে করে তারপরে বোটে যাব। আর এখান থেকে দারুণ লাগছে সমুদ্র। এই যে কালো কালো যে স্পটের মতো মনে হচ্ছে না, এগুলো সি আর্চেন্ট। খালি চোখেই কিন্তু দেখা যাচ্ছে, জল এতটাই পরিষ্কার জানেন। আর এই যে এগুলোই হচ্ছে সি আর্চেন। এখান থেকেই রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডের বোটের টিকিট পাবেন। তবে আমাদের টিকিট আগেই আমাদের ট্যুর কোম্পানি কেটে রেখেছে। ড্রাইভার এখানে আমাদের একজন এজেন্টের সাথে পরিচয় করিয়ে দিল। তবে কাউন্টারে গিয়ে আমার হাজব্যান্ডকে কিছু পেপারে সই করতে হলো, আর ফোন নাম্বারও দিয়ে রাখতে হবে। যে এজেন্টের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হলো, সেই নাকি আমাদের কোন বোটে যাব সেটা বলে দেবে। একটি বোটে যাবে 10 জন, আমরা ছিলাম 3 জন, সেক্ষেত্রে আরও 7 জন দরকার। তাই এরাই ঠিক করবে কাদেরকে অ্যাডজাস্ট করা হবে। বলে রাখি, নর্থ বে আইল্যান্ডে নিয়ে যাওয়া হয় শুধু বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করানোর জন্য, যেমন গ্লাস বোট রাইড, স্কুবা ডাইভিং, স্নর্কেলিং, সি ওয়াক, জেট স্কি, প্যারাসেলিং ইত্যাদি বিভিন্ন রাইড। আর ওরা আপনাকে রীতিমতো কনভিন্স করার চেষ্টা করে যে কোনো একটা অ্যাক্টিভিটি করার জন্য। এছাড়াও ওরা বলছে এখানে থেকেই টিকিট কাটতে, কেননা ওখানে গিয়ে কোনো টিকিট পাওয়া যাবে না। কিন্তু এটা একেবারেই ঠিক নয়। নর্থ বেতে গিয়েও আপনি টিকিট কাটতে পারেন। ওরা এটাও বলছে যে টিকিট কেটে নিয়ে যেতে, তারপর যদি আপনি না করেন তাহলে 1000 টাকা কেটে রিফান্ড করে দেবে। আসলে এটা ওদের একটা ফাঁদ, এতে একদম এগ্রি করবেন না। আমরা শেষমেশ অনেক চিন্তা ভাবনা করে সি ওয়াকের টিকিট কিনলাম। আমি আর রনিই করব। এর জন্য আমাদের খরচ পড়ল 7000 টাকা। 3500 টাকা করে মাথা পিছু লাগবে সি ওয়াক করতে। আর বেশিরভাগই এইরকমই চার্জ খুবই বেশি, টিকিটের দাম খুবই বেশি মনে হয়েছে আমাদের। আর ভিডিওগ্রাফি করার জন্য নিচ্ছে 500 টাকা করে। তো মোট আমাদের খরচ পড়ল 7500 টাকা। আর ভিডিও একজনের কিংবা কাপেল সবার জন্যই কিন্তু একই রেট। এই জায়গা থেকেই আমরা বোটে উঠব। পিছনেই দেখা যাচ্ছে রস আইল্যান্ড। বেশিক্ষণ লাগবে না, লাগবে 10 থেকে 15 মিনিট লাগবে বোটে। আর এখন বোট থেকে ফোনও করেছে, এখন আমরা যাচ্ছি বোটে করে।
লাইফ জ্যাকেট পরতে হবে ফার্স্ট। আমাদের সবাইকেই লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে আর এখন যাচ্ছি বোটের কাছে। তো দেখা হচ্ছে আবার বোটে উঠে। আর এখানে আমাদের বোটের যাত্রীরা সবাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন একে একে বোটে উঠবো। আর এই জেটিটা এত দুলছে, ভয়ই লাগছে যেতে, খুব সাবধানেই যেতে হচ্ছে। এক এক করে উঠে বসে পড়বে সবাই। এখন আমরা পৌঁছে গেলাম নর্থ বে আইল্যান্ডে। আর এখন আমরা জেটি থেকে নেমেও যাচ্ছি। বোট থেকে নামার আগেই আমাদের যে ওয়াটার অ্যাক্টিভিটিসের টিকিট ছিল সেগুলো সবার কাছ থেকে বোটের যে ক্যাপ্টেন ছিল সে কালেক্ট করে নিল, কেননা এখানে যাতে দেরি না হয়, তাড়াতাড়ি যাতে আমাদের করিয়ে দিতে পারে অ্যাক্টিভিটিসগুলো, সেই জন্য ওরা নিয়ে নিয়েছিল। আর এখানে এসে আমরা আমাদের ড্রেসও চেঞ্জ করে নিলাম। এখানে লকারের ব্যবস্থাও আছে, সেখানে রেন্ট পড়বে 100 টাকা। আমরা প্রথমে রস আইল্যান্ড যাওয়ার কথা ছিল, কিন্তু রস আইল্যান্ড যেহেতু একটু দেরি হয়ে গেছে, ওই জন্য প্রথমে আমরা নর্থ বে আইল্যান্ডে এসেছি। এখানে নর্মালি মানে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোই হয়। আমরা করবো সি ওয়াক অ্যাক্টিভিটিস, যেটা সি ওয়াকটা করবো। ওই জন্য অ্যাক্টিভিটিগুলো আগে করে নিতে বলছে, না হলে সময় হবে না। ওখানে রস আইল্যান্ড আবার দুটোর মধ্যে বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমরা আগে অ্যাক্টিভিটি, ওয়াটার অ্যাক্টিভিটি যা কিছু আছে এগুলো করে নেবো। যতজন প্যাসেঞ্জার আমরা এসেছি সবাই যে যার মতন আলাদা আলাদা যার যার অ্যাক্টিভিটিস আছে বুক করা হয়েছে, সে সেগুলো করবে। তো আমি আর রনি করবো সি ওয়াকটা, সেই জন্য আমরা যাচ্ছি এই বোটে করে। আবার একটু দূরে যাব সিতে, অন্য জায়গায়। আর আমরা আবার সি ওয়াক সেরে ওখানে যেতে এবং আসতে 45 মিনিট মতো সব নিয়ে লাগবে। আর জলের মধ্যে আন্ডার ওয়াটার আমরা 15 থেকে 20 মিনিট মতো থাকবো, এটাই বলে দিলেন এখানে এজেন্টরা। আর তারপর আমরা এখানে এসে আবার চেঞ্জ করে এখানে লাঞ্চ আমাদের আজকে নর্থ বেতেই আছে, লাঞ্চটা আমরা এখানে সারবো। তো চলুন, নতুন এক্সপিরিয়েন্স, আগে কখনোই এরকম তো এই অ্যাক্টিভিটি আমি করিনি। তো কেমন লাগছে না লাগছে, আর ভিডিওগ্রাফিও করার আছে, করব। তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব, আর অভিজ্ঞতা কেমন হলো কি না সেগুলো আশা করব আপনারাও সঙ্গে থাকবেন। তো চলুন এখন যাওয়া যাক। এখানে কয়েকটা কথা বলে রাখি, আমরা নর্থ বেতেই ড্রেস চেঞ্জ করে এসেছি। যে ড্রেসটা পরেছিলাম যেহেতু ভিজে যাবে জলের মধ্যে যাওয়ার জন্য, সেজন্য চেঞ্জ করে অন্য ড্রেস পরেছি। তো এটা নর্থ বেতে চেঞ্জ না করেও এখান থেকে আলাদা বোটে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে সি ওয়াক করা হবে। তো সেই বোটে গিয়েও কিন্তু চেঞ্জ করা যেতে পারে, সেখানেও চেঞ্জিং রুম আছে। আর লকার রুম নেওয়ার জন্যও বলা হয় নর্থ বেতে, সেক্ষেত্রে আমি বলবো কোনো প্রয়োজন নেই। এই যে বোটটায় আমরা এসে গেছি এখানেও কিন্তু রেখে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর আমরা নিইনি, কারণ আমার হাজব্যান্ড তো সঙ্গেই এসেছে, সেহেতু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে লকার রুম না নিলেও হয়। আর এখন আমাদের সবাইকে একটা ফর্ম ফিল আপ করতে দিল, আর এখন একজন আমাদেরকে কিছু কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছে। ओके मतलब कुछ प्रॉब्लम होगी नहीं ये क्वेश्चन एंड आंसर, ठीक है? ओके, वो सिंपल है करना है। ये प्रॉब्लम का साइन पानी के नीचे आपको नहीं करना है, ऊपर आना है, बस ऐसे दिखाइए, आपको ऊपर लेके आना है, ठीक है? जहाँ पे वहाँ से लेके আর এখন আমরা এখানে বসে ওয়েট করছি। সবাই আমরা এখন 5 জন আছি এখানে সি ওয়াক করার জন্য, তবে একজন একজন করেই নামাবে। আর এখানে অন্য জুতো পরে নামতে হবে, ওরাই দিচ্ছে সেটা পরার জন্য। আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে গাইডরা আগেই নেমে যাবে নিচে, সব কিছু তারা পর্যবেক্ষণ করে এসে তারপরেই আমাদেরকে নামাবে।
তাই জন্য আগে তারাই নেমে যাচ্ছে। একজন লেডি গাইডও আছেন এখানে। আর যারা চশমা পরেন তারা কিন্তু চশমা পরেই এখানে নামতে পারেন। আমাদের টিমের মধ্যে আমি ফার্স্ট নামছি। আমি হয়তো করতাম না, কিন্তু বাবু যেহেতু করবে বলে বায়না করেছে, ওর বাবা তো ওকে একা ছাড়বে না, আমিও তাই ওর সাথে আমি যাচ্ছি। আর হাই প্রেশার বা অন্য কিছু অসুবিধা থাকলে কিন্তু এটা করা যাবে না। আর যে লেডি গাইড আছেন উনি আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন এখন। এরপর চলে যাব জলের নিচে, সেখানকার জগৎ দেখতে। ये दो एमआरएस के हैं। इसमें से राम भी एमआरएस के यूज़ करते हैं। कौन सा नाम का पता नहीं। राम का ये वाला है, राम का इसमें ऊपर का ये नहीं है। स्विमिंग जाना है? Hello, how is the experience? Very good. Very amazing. It should be excellent. আমাদের সি ওয়াক সবারই হয়ে যাওয়ার পর ওখানেই চেঞ্জ করে নিয়ে এখন বোটে করে আবার ফিরছি নর্থ বেতে। আর এই সেই সেমি সাবমেরিন। আর সি ওয়াকের এক্সপিরিয়েন্স দারুণ ছিল, খুব ভালো লেগেছে আমাদের। আর আমি রেকমেন্ড করব আপনারা একবার অন্তত এখানে আসলে সি ওয়াকটা করবেন। আপনারা এখানেও করতে পারেন নর্থ বেতে, কিংবা পরে হ্যাভলকে গিয়েও করতে পারেন, সেটা আপনাদের চয়েস। তবে এখানেও খুব ভালো লেগেছে আমাদের। এই যে নর্থ বে রেস্ট্রো, এখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আর আজকেও আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা, চাটনি নয় আচার। আচারটাই এখানে সব জায়গায় দিচ্ছে দেখছি। আর সঙ্গে রয়েছে ফিশ কারি। আর সমুদ্রের ফ্রেশ মাছগুলো কিন্তু খুব ভালো খেতে। এখন লাঞ্চ কমপ্লিট। আর যে কজন আমরা একসাথে এসেছিলাম একই বোটে, সেই কজনই আবার ফিরতে হবে। তো সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, একসঙ্গে হলে আবার যাব। আর চলুন দেখাই এখানের জলও কতটা স্বচ্ছ। ওই যে বোটটা দেখা যাচ্ছে, ওখানেই গেছিলাম আমরা সি ওয়াক করতে। আর সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটাই রস আইল্যান্ড। নর্থ আইল্যান্ড ছেড়ে আমরা যাচ্ছি রস আইল্যান্ডের দিকে। আর এখানেই লাঞ্চ সেরে নিয়েছি। রস আইল্যান্ডটা যেহেতু আমাদের পরে ভিজিটের জন্য বলেছে, এখন যাচ্ছি রস আইল্যান্ডে। দুটোর মধ্যে বলেছিল পৌঁছে যেতে, তো এখন 2:30 বাজছে। ভালোই রোদ রয়েছে, ওয়েদারও ভালো। আর সমুদ্রে জলের ছিটাও আসছে, একটু জলের ছিটা লাগছে, খুব সুন্দর লাগছে, দারুণ এনজয় হচ্ছে, খুবই ভালো। রস আইল্যান্ড পর্যটকদের প্রিয় গন্তব্য। এই দ্বীপের নামকরণ হয়েছে স্যার ড্যানিয়েল রসের নামে। তিনি ছিলেন একজন ব্রিটিশ জরিপকর্মী। ব্রিটিশ শাসনকালে এই দ্বীপই ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হেডকোয়ার্টার। এই দ্বীপ তখন ছিল ঘন জঙ্গলে ঢাকা। জঙ্গল কেটে দ্বীপকে বাসযোগ্য করার কাজ করতে হয়েছিল বন্দীদের। এই দ্বীপ তখন ছিল বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা আর কীটপতঙ্গের আস্তানা। সাপের কামড়, ম্যালেরিয়ার প্রকোপে মৃত্যু হয়েছিল বহু শ্রমিক স্বাধীনতা সংগ্রামের। তখন ব্রিটিশ সাহেবরা ছিলেন জাহাজে, তারা ডাঙায় পা রাখেননি। জীবনযাপনের সব প্রয়োজনকে এখানে বন্দীদের দিয়ে তৈরি করিয়েছিলেন ব্রিটিশ শাসকরা। যদিও এখন এই দ্বীপ বসবাসের অযোগ্য, এখানে আর কেউই বাস করে না। দ্বীপের মাটিতে পা রাখতেই দেখতে পেলাম অনেক চিতল হরিণ। সেলুলার জেলের প্রাচীরের ভিতর যখন চলছে ব্রিটিশ শাসকদের অকথ্য অত্যাচার,
স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর কান্নায় ভরে উঠেছে আকাশ বাতাস, তখন উল্টো দিকে রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিতায়। দ্বীপে নিয়ে এসেছে চিতল হরিণ, ময়ূর, ময়ূরীর দল, যাতে শিকার ক্রিয়ায় মগ্ন হয়ে উপভোগ করতে পারে তাদের অবসর যাপন। এইসব হরিণগুলো তাদেরই বংশধর। এখানের হরিণগুলো কিন্তু মানুষকে দেখে ভয় পায় না, আর আপনি এদের গায়ে হাতও বুলোতে পারেন, তবে খাবার দেবেন না। খাবার দেওয়া কিন্তু বারণ। এখানে আপনি হেঁটেও দেখতে পারেন, তাছাড়াও ব্যাটারি চালিত গাড়িতে ঘুরেও দেখা যায় পুরো দ্বীপ। শেয়ারে ভাড়া লাগবে মাথাপিছু 80 টাকা। গাড়ি যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে ভুল হবে, সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল বাংলো, গির্জা। চলুন দেখাই সেই সময়কার সুইমিং পুল। এই জায়গাটাতেই হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, আর উল্টো দিকেই বসার জায়গা এই শো দেখার জন্য। আর এই শোয়ের টিকিটও আগেই অনলাইনে কিনে নিতে হয়। আর এর জন্য বোট আসবে, স্পেশাল বোট আসে 4টে সাড়ে 4টের সময়, পোর্ট ব্লেয়ার থেকেই আসবে। হ্যাঁ 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 দেখেছি। ये आइलैंड में पीकॉक 50 का ऊपर है होटल। सेक्शन में जो है ब्रिटिश टाइम में जूनियर अफसर का सबॉर्डिनेट क्लब है, बार रूम था, ताश रूम था, डांसिंग रूम था, ब्रिटिशर्स लोग एंजॉय करने का एक क्लब भी था ये वाला। रोमन कैथोलिक चर्च था, रोमन कैथोलिक चर्च को रेनोवेशन करके यहाँ का पावर हाउस बिल्डिंग बना दिया। रॉस आइलैंड का फुल पावर सप्लाई यहीं से होता है। এখানে গাড়ির চালকই গাইডের ভূমিকা পালন করে। এই সব দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ব্যাটারি চালিত গাড়ি আমাদের নামিয়ে দিল ভিউ পয়েন্টে। এখানে নামেই আমরা প্রথমে একটু ডাবের জল খেয়ে নিলাম, কেননা অনেকক্ষণ আসছি, ডাব দেখে ডাব খাওয়ার ইচ্ছা হলো। আর এই ডাবটা দেখেছেন কত বড়! এত বড় ডাব এর আগে আমি কখনো দেখিনি। সত্যি এক হাতেতে ধরাই মুশকিল। তারপরে 3 জনে আমরা এই ডাবের জল খেয়ে শেষ করতে পারছি না, এতটা জল রয়েছে। নারকেল গাছের ফাঁক দিয়েই দেখা যাচ্ছে নীল সমুদ্র। আর এই সিঁড়ি দিয়ে কিছুটা নামতেই চোখে পড়ল এক মনোমুগ্ধকর দৃশ্য। দূরে নীল সমুদ্র দেখা যাচ্ছে নারকেল গাছের ফাঁক দিয়ে। ওই দূরে রয়েছে লাইট হাউস, আর একটা ব্রিজ মতো করা আছে কাঠের। চলুন ওখানেই যাই আমরা। নীল সমুদ্রের বুক চিরে চলে এসেছি আমরা এখন রস আইল্যান্ডে। আর এদিকে সুন্দর, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট করা আছে, সেখানেই যাচ্ছি আমরা এখন। এটা উপর থেকে একটু নামতে হয় নিচের দিকে, আর এখানের ভিউ দারুণ। এই অপরূপ শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম একদম ওয়াচ টাওয়ারের দিকে। এই যে দারুণ দৃশ্য, দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর লাগছে। কিন্তু আন্দামানের ক্যাপিটাল করা হয়েছে এই রস আইল্যান্ডকে। আর ওখানে যত আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের দিয়েই এখানে তাদের বিনোদনের জন্য বিভিন্ন প্রাসাদ বলুন, বিভিন্ন যে বিল্ডিংস, খেলার মাঠ, সমস্ত কিছুটাই তৈরি করানো হয়েছিল। চার্চ ছিল, বিভিন্ন তাদের বিনোদনের জন্য বিভিন্ন যে স্ট্রাকচারগুলো বানানোর কাজ তাদেরকে দিয়েই করানো হয়। আর তারপর সেই শ্রমিকদের ওপরে তো তারা না খেয়ে না দিয়ে কি অকথ্য অত্যাচার করেই কিন্তু এখানকে বানানো হয়েছিল। তারপর একটা ভূমিকম্পও হয়ে এটা একদমই এখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে গেছে।
তারপরে তো সুনামিও এসছে, তখন থেকেই এই আইল্যান্ডটাই কিন্তু কেউ থাকে না। যতজন এখানে কর্মী আছেন তারা ডিউটির জন্য এখানে আসেন সকালে, আবার 5টার মধ্যে এখান থেকে চলে যান। সারাদিন অনেক পর্যটক এখানে আসেন, ঘোরেন, সব কিছু দেখা শোনা যা কিছু হয় সারাদিন। তারপরে সন্ধ্যার মধ্যে কিন্তু এই আইল্যান্ড খালি করা হয়ে যায়। তো এই আইল্যান্ডের এটাই ইতিহাস। ব্রিজের একদম শেষ প্রান্তে অতন্দ্র প্রহরীদের স্মৃতি এবং কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে রয়েছে এই স্ট্যাচু। এখানে শুধু জলের কালারটা দেখুন সমুদ্রের, এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না। এখানে সবাই মিলে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম, আর খুব সুন্দর লাগছে এখানে। আর এখানে জলও কিন্তু ভীষণ স্বচ্ছ। এই যে কাঁকড়াগুলোও যাচ্ছে, দেখা যাচ্ছে প্রচুর কাঁকড়াও রয়েছে এখানে। এখন ফেরার পালা, বোট আসলেই উঠে যাব বোটে। হয়ে গেল আমাদের রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড দুটোই ঘোরা হয়ে গেছে। গাড়ি ড্রাইভারকে ফোনও করা হয়ে গেছে, গাড়ি আসবে, পার্কিংয়ে থাকবে। আর আমরা এক পা করে যাচ্ছি, গাড়ির দিকে যাচ্ছি, গাড়ি করে হোটেল। তো আজকের দিনটা বেশ সুন্দর গেল, খুব ভালো। ওখানেও সি ওয়াক করলাম, দারুণ লেগেছে, খুব সুন্দর, খুব ভালো এক্সপিরিয়েন্স। যারা স্কুবা ডাইভিংয়ে ভয় লাগে বা করতে চান না, তারা কিন্তু এই ইয়েটা করতে পারেন, সি ওয়াকটা খুবই ভালো, কোনো রিস্ক নেই, খুব ভালো লাগবে। হোটেলে ফেরার পথেই চলে এলাম ফ্ল্যাগ পয়েন্টে। রস আইল্যান্ড যখন জাপানিদের অধিকারে ছিল, সেই সময় 1943-তে ডিসেম্বর মাসে রস আইল্যান্ডে একদিন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আর সেই সময়ই পোর্ট ব্লেয়ারে তিনি প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন এই জায়গায়। এই সেই জায়গা যেখানে 1943-তে আমাদের ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল। এই সেই ঐতিহাসিক জায়গা। আজকে এখানে এসে মানে একটা নিজেকে ধন্য মনে হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আমার আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল আমরা ম্যাক্রুজে করে যাব হ্যাভলক, আর ওখানে পৌঁছে যাব এলিফ্যান্টা বিচ, আর সন্ধ্যাবেলায় সূর্যাস্ত দেখতে যাব রাধানগর বিচে। আশা করছি সবাই সঙ্গে থাকবেন।